60,000 কোটি টাকার যে আপনার রাজস্ব ঘাটতি বর্তমানে রয়েছে সেটা অবশ্যই মিটমাট করা যাবে, কিন্তু আপনার আপনার ঋণ দিয়ে ঘি খাওয়া যেটা যেটা 60,000 কোটি টাকার এই বিশাল ঘাটতি সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাকে কতটা ঝুঁকির মুখে ফেলতে পারে? এটি কি মুদ্রাস্ফীতি আরো উস্কে দিতে পারে? দেখেন, বাংলাদেশের আমাদের 8 লক্ষ কোটি টাকার যে বাজেট বর্তমানে যেটা রয়েছে এবং যে লক্ষ্যমাত্রাটা আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকার যে লক্ষ্যমাত্রা দিয়েছিল, বিশেষ করে রাজস্ব যে ঘাটতি বর্তমানে যেটা আমরা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, সেটা দেখেন এই যে 60,000 কোটি টাকার যে বাজেট আপনার রাজস্ব যে ঘাটতি কথা বললেন, আসলে বাস্তব কথা হচ্ছে যে বাংলাদেশে আপনার ব্যবসাকে কি করে ত্বরান্বিত করবে সেটা ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম টার্গেট। এবং এর অপরদিকে আমরা দেখছি, আপনি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের বর্তমান যে গভর্নর, আমি মনে করি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের এই 1.5 বছর মেয়াদে আমি মনে করি অত্যন্ত সাকসেসফুল একজন গভর্নরকে কিন্তু আজকে আমরা দেখলাম, তার অ্যাপয়েন্টমেন্টে কিন্তু তাকে আমি দেখলাম যে তাকে বরখাস্ত করা হলো এবং নতুন একজন গভর্নরকে নিযুক্ত করা হলো। এবং আমি তার সাফল্য অবশ্যই কামনা করি, কারণ দেশের সাফল্য এবং গভর্নরের সাফল্য সরাসরি সম্পৃক্ত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। একই সাথে একটা জিনিস বলতে হয়, দেখেন আমাদের যে 2024 সালে 5ই আগস্টের পরে উত্তরাধিকার সূত্রে যে অর্থনীতিটা আসলে অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছিল, আসলে সত্যিকার অর্থে ব্যাংকিং খাত থেকে যেই ধরনের ভয়ঙ্কর আপনার হরিলুট হয়েছিল সেটা কোনোভাবে কেউ অস্বীকার করতে পারবে না। এবং একই সাথে আপনার টেন্ডার বাণিজ্য থেকে শুরু করে বাংলাদেশের আপনার করদাতার তহবিল থেকে এবং সরকারি কোষাগার থেকে যে ধরনের দুর্নীতি হয়েছে, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে এবং এমনকি সাউথ এশিয়ার অনেক এবং এমনকি অনেক উন্নয়নশীল দেশে এই পরিমাণ দুর্নীতি আমরা ইতিহাসে কোনোদিন দেখিনি। তো আমার আসলে যেটা থাকবে সেটা দেখেন যে 60,000 কোটি টাকার যে রাজস্ব ঘাটতি বর্তমানে রয়েছে সেটা অবশ্যই মিটমাট করা যাবে, কিন্তু আপনার ঋণ দিয়ে ঘি খাওয়া যেটা প্রবণতাটা যেটা রয়েছে, যেভাবে এটা হাউস হোল্ডের জন্য যেভাবে প্রযোজ্য, একইভাবে এটা কিন্তু রাষ্ট্রের জন্য কিন্তু একইভাবে প্রযোজ্য থাকবে। এখন আপনার বাজেটের আকার আপনি ধরলেন 10 লাখ কোটি টাকা আপনি করবেন, বর্তমানে বাংলাদেশের বাজেট এখন 8 লক্ষ কোটি টাকা, আপনার রাজস্ব আয় হচ্ছে 3,82,000 কোটি টাকা। আপনার 3 লক্ষ কোটি টাকা আপনার সরাসরি ঋণ নিতে হচ্ছে। এখন ঋণটা কোথা থেকে নিতে হচ্ছে? প্রথম, বাংলাদেশের দেশীয় ব্যাংক থেকে নিচ্ছেন, আর দ্বিতীয় হচ্ছে আপনি বৈদেশিক ঋণের মাধ্যমে আপনি এডিপি প্রকল্প আপনার বাস্তবায়ন করছেন। এখন ঋণ নিয়ে আপনি যদি পদ্মা সেতু করেন, যেটা আমি মনে করি একটি সফল একটি প্রকল্প, আমার মূল বাস্তবতা দেখতে হবে যে আমার তো আকাঙ্ক্ষা অনেক ভালো থাকতে পারে, আমি একটি বিরাট বড় একটি শিল্প কারখানা করবো, আমি অনেক বড় একটি বাড়ি করব, কিন্তু আমার আসল সত্যি কথা হচ্ছে আমার ম্যাক্রো ইকোনমিক যে সাস্টেনেবিলিটি বা ফিসকাল সাস্টেনেবিলিটি যদি না থাকে, আমার অর্থের যে পরিমাণ অনুযায়ী যদি আমি ব্যয় করতে সক্ষম না হই, তাহলে তো ভবিষ্যতে আমার এই ঋণ তো আমার পরিশোধ একসময় আমার করতে হবে। এবং যেটা আমরা শ্রীলঙ্কাতে দেখেছি, আপনার এক্সেসিভ আপনার ডেট বার্ডেনের কারণে কিন্তু ডেট সার্ভিসিং করতে ব্যর্থ হওয়ার কারণে কিন্তু শ্রীলঙ্কাতে একটা খালি অভ্যুত্থান না হয় নাই, আপনার একটা ব্যর্থ রাষ্ট্রতে কিন্তু পরিণত হয়েছে। পাকিস্তান প্রায় দেউলিয়াত্বের একদম শেষ দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে তাদের নিউক্লিয়ার পাওয়ার ছাড়া, এবং আপনার সৌদি আরেবিয়ার সাথে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি ছাড়া এই পাকিস্তানও কিন্তু দেখা গেল কিছুদিন আগেও কিন্তু প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার একটি পরিস্থিতি কিন্তু বর্তমানে কিন্তু আমরা উপলব্ধি করেছি এবং অতীতে আমরা দেখতে পেয়েছি। তো আমার কথা হচ্ছে, দেখেন প্রতি অর্থ বছরে আমাদের ডেট সার্ভিসিং, যেটা আমাদের বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য প্রতি অর্থ বছরে আমাদের অন্তত পক্ষে 60,000 কোটি টাকা বরাদ্দ করা রাখতে হচ্ছে এই 8 লক্ষ কোটি টাকার ভিতরে। তার উপরে দেশীয় ব্যাংকগুলো থেকে যেটা আমরা বরোইং করছি, যেটা সরকার যেটা আপনার ঋণ নিচ্ছে দেশীয় ব্যাংকগুলো থেকে, সেখানে আমার ঋণ পরিশোধ যেটা কিস্তি পরিশোধ করতে হচ্ছে সরকারকে, সেটা হচ্ছে 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ আপনি আপনার মানে ইন্টারেস্ট সার্ভিস রিপেমেন্টের জন্য আপনার 1,60,000 কোটি টাকা আপনার পরিশোধ করতে হচ্ছে। আপনার বৈদেশিক ঋণ বর্তমানে বাংলাদেশের রয়েছে 112 বিলিয়ন মার্কিন ডলার। এটা বিগত 15, 16, 17, 18 বছরে আমরা সেই ঋণের বোঝাটা কিন্তু আমাদের আজকে জনগণের উপরে কিন্তু পড়ে গেছে। এর উপরে আপনার অভ্যন্তরীণ যে ঋণ যেটা রয়েছে সেটা প্রায় আপনার আরো দেখা যায় যে 100 বিলিয়ন ডলারের কাছাকাছি। অর্থাৎ আমাদের সমগ্র যে ঋণ রয়েছে প্রায় 22,50,000 কোটি টাকার আমাদের ঋণ বর্তমানে বাংলাদেশ সরকারের উপরে রয়েছে। এখন বাস্তব কথা একটা বলতে হয়, দেখেন বাংলাদেশের যে নবনির্বাচিত যেই সরকার যে ফ্যামিলি কার্ডের যে প্রকল্পটা উদ্যোগ নিয়েছে, এখন আমার ইচ্ছা অনেক থাকতে পারে, আমি আবারও বলেছি, আমি একটা সুন্দর বাড়ি চাই, আমি বিরাট বড় একটা ফ্যাক্টরি চাই, আমি নতুন একটা গাড়ি যেতে পারি, কিন্তু আমার যদি আমার অর্থের কোষাগারে যদি অপর্যাপ্ততা থাকে, আসলে সেই স্বপ্ন তো আমি বাস্তবায়ন করতে পারবো না। এখন দেখেন একটা ক্ষুদ্র উদাহরণ দিয়ে বলি, 2,500 টাকা করে প্রতি পরিবারকে যদি আপনি 4 কোটি মানুষকে যদি আপনি 2,500 টাকা করে দেন, এটা প্রতি বছরে কিন্তু অন্তত পক্ষে আপনার 1,20,000 কোটি টাকা কিন্তু আপনার বাজেট থেকে অর্থাৎ সরকারি তহবিল থেকে কিন্তু বরাদ্দ করতে হচ্ছে। এখন কথাটা হচ্ছে, যখন আপনি ইতিমধ্যে আপনি এত বড়
একটি বাণিজ্য ঘাটতি রয়েছে, তার উপরে একটি বাজেট ঘাটতি রয়েছে। আসলে বাস্তব রূপে কিন্তু আপনি সত্যিকার অর্থে কিন্তু এই প্রকল্প, এই স্বপ্ন কিন্তু আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এখন আপনি যদি আসলে যদি ব্যবসা বাণিজ্যকে আপনি ত্বরান্বিত করতে চান, আপনার রুল অফ ল দরকার, আপনার ইন্টারেস্ট রেট আপনার কমিয়ে আনা দরকার। ইন্টারেস্ট রেট কমানোর জন্য আপনার মূল টার্গেট হতে হবে আপনার মূল্যস্ফীতি কমিয়ে আনা। এখন আপনি ভাতা দিয়ে, আমি যদি ভাতা দিয়ে বা অর্থ ছাপিয়ে যদি ঋণ বরাদ্দ করে বা আমি অর্থ বরাদ্দ করে যদি আমি সবার হাতে হাতে যদি অর্থ পৌঁছে দিই, পৃথিবীর কোনো দেশেই কিন্তু আপনার দারিদ্রতা থাকতো না। তো আমাদের টার্গেটটা থাকতে হবে যে আমাদের লজিস্টিক্স এ এবং ডিস্ট্রিবিউশনে, এখানে এন্ড টু এন্ড সাপ্লাই চেইনে, বিশেষ করে নিত্য পণ্যের যে লজিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন, সেটা সর্বপ্রথম যেটা আমি মনে করি চাঁদাবাজের হাত থেকে দখলমুক্ত করতে পারলে আমি মনে করি সর্বপ্রথম মূল্যস্ফীতির এই যে লাগামহীন যে বর্তমান যে তীব্রতা, সেটা আমি মনে করি কিছুটা কমে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার উৎপাদন সক্ষমতা যদি আপনি বৃদ্ধি করতে ব্যর্থ হন, তাহলে কোনোভাবেই আপনি আজকে বর্তমানে 2500 টাকার প্রতিশ্রুতি দিচ্ছেন, ভবিষ্যতে 2 লক্ষ টাকার প্রতিশ্রুতি দিলেও কিন্তু আপনার এই হাউস হোল্ড বাজেট কিন্তু কেউ ফুলফিল করতে পারবে না। আপনি জিম্বাবুয়ের উদাহরণ দেখেন, ভেনেজুয়েলার উদাহরণ দেখেন। তো আমাদের টার্গেটটা থাকতে হবে যে আমাদের ক্যাশ হ্যান্ড আউটের থেকে, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারলে, আমি যদি ক্রেতার নাগালের ভিতরে আমার পণ্যগুলোকে আমি রাখতে পারি, তাহলে আমি মনে করি এটা দীর্ঘমেয়াদী টেকসই একটি পরিকল্পনা হবে। আর তৃতীয় কথা হচ্ছে, ব্যবসায়ীকে যদি আপনি ত্বরান্বিত না করতে পারেন, তাদেরকে যদি উৎসাহিত না করতে পারেন, আজকে আমাদের সম্মানিত এনবিআর থেকে একজন আমাদের সম্মানিত সমালোচক উপস্থিত আছেন, আমি আপনাকে উদ্দেশ্য করে আমি বলেছি যে আমাদের এনবিআর এর আমাদের কর্মকর্তারা অবশ্যই তারা চাবে যে সরকার কিন্তু চলে কিন্তু সরাসরি কিন্তু রাজস্বের উপরে কিন্তু সরাসরি চলে। এখন তাদেরকে সাপোর্ট করার জন্য আমি মনে করি সরকারের একটা করনীতি, একটু সুস্পষ্ট একটা করনীতি আমি মনে করি নিয়োগ করা উচিত। আজকে বর্তমানে যে ব্যবসায়ীদের উপরে যে করনীতি যেটা দেওয়া হয়েছে, আপনি 32.5% কর আরোপ করে আপনি অধিকাংশ ব্যবসায়ীদের করের আওতার জালের ভিতরে কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না। তো আমার কথা হচ্ছে, যদি একটা ডাবল ডিজিট যদি একটা ট্যাক্স রেট যদি আপনি নির্ধারণ করতে পারেন, যে আপনার 15 থেকে 21% ভিতরে যদি একটা সুনির্দিষ্ট একটা ট্যাক্স রেট আরোপ করা হয়, আমি মনে করি আরো বৃহৎ পরিসরের মানুষ আমি মনে করি এই ট্যাক্স রেটের আওতায় চলে আসবে, এবং রাজস্ব ঘাটতি যেটা বর্তমান আছে সেই টার্গেটে ফুলফিল করতে আমি মনে করি এক ধরনের সক্ষমতা হবে। এবং একই সাথে আমি মনে করি বর্তমানে যে বাংলাদেশের ব্যবসায়ীরা যে অনুৎসাহিত হচ্ছে, একদিকে ব্যবসা করতে পারছে না, একদিকে ঋণ নিতে পারছে না, একদিকে মূল্যস্ফীতি লাগামহীন ভাবে অবস্থা, একদিকে বাংলাদেশের ডলার প্রাইস, যেটা আমি আবারও বলেছি, আমি সম্মানের সহিত বলছি, বিগত গভর্নমেন্ট কিন্তু আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের আপনার বিগত 25 বছর আমি মনে করি অন্যতম একজন সফল গভর্নর হিসাবে তিনি পুরস্কার পাওয়ার জন্য প্রাপ্য। যে বাংলাদেশের রিজার্ভটা যেটা $18 বিলিয়ন থেকে প্রায় $30 বিলিয়ন পৌঁছে নিয়ে গিয়েছে, সেখানে কিন্তু আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে। কিন্তু আপনার ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি ছাড়া 1.5 বছর কিন্তু আসলে সত্যিকার অর্থে কোনো ব্যবসায়ীরা কিন্তু আসলে সাফল্য পায়নি। যেভাবে মব জাস্টিস ছিল, যেভাবে আপনার রুল অফ ল এর একদম সম্পূর্ণভাবে একদম ভঙ্গুর অবস্থায় এসে পড়েছে, মব জাস্টিস হয়েছে, আইনের শাসনের অবনতি হয়েছে, সেখানে আমি মনে করি দুর্বলতার কারণে কিন্তু আজকে ভিয়েতনামের ফরেন ডাইরেক্টের ইনভেস্টমেন্ট দেখেন বার্ষিক যে কম্প্যারিজনে বাংলাদেশের তুলনায় কত গুণ এগিয়ে গিয়েছে, অথচ অতীতে কিন্তু আমরা থাইল্যান্ড, মালয়েশিয়ার সাথে আমরা প্রতিযোগিতা করতাম 90 দশকে।